আজকে আমরা 142 পেজের 12 দাগের 13 দাগের এবং 14 দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে? তো প্রথম 12 দাগের একের অঙ্কটা, এই অঙ্কটা আগে একটা পেজে আছে, দুটো পেজে আছে। তো একটা পেজে অঙ্ক ভিডিওতে করে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? দুইয়ের অঙ্কটা দেখো, বলেছে যদি সাইন থিটা সমান এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তবে দেখাও যে কট থিটা সমান 2ab বাই স্কোয়ার মানে বি স্কোয়ার। এই অঙ্কটা করেছি, দেখো সহজ অঙ্ক। সাইন থিটা সমান দেওয়া আছে, তাহলে কস থিটা বার করছি আমরা। কেন না, সাইন বাই কস মানে কট থিটা বার করতে বলেছে। আমরা জানি কট থিটা মানে কি না, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা অঙ্ক করার আগে অঙ্কটা আমাকে পড়ে দেখতে হবে, কি করতে চাইছে, মানে কি বলতে চাইছে বা কীভাবে এগোবো সেটা আগে ভেবে নিতে হবে, ঠিক আছে? ভেবে অঙ্ক করলে দেখবে অঙ্কটা সঠিকভাবে হবে। তো আমাকে কট থিটাটা বার করতে বলেছে। কট থিটা মানে আমরা কি জানি, কস থিটা বাই সাইন থিটা। এখানে সাইন থিটা দেওয়া আছে, কস থিটা বার করতে হবে, সেই জন্য এইদিকে এগোচ্ছি, ঠিক আছে? অন্যভাবে করা যাবে, তো আমরা এইভাবে করতে চাইছি। কস কট থিটা সমান কি জানি আমরা, 1 মাইনাস সাইন কট থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটার মানটা বসিয়েছি। দিয়ে এখানে দেখো গোটাটা হোল স্কোয়ার আছে, তার মানে উপরের স্কোয়ার মাইনাস বাই নিচের স্কোয়ার। লসও করছি, লসও করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, লসও ওপর হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। কী সূত্র এটা? এই যদি এটা এ ভাবে এটা বি ভাবি, তাহলে এ প্লাস বিতে হোল স্কোয়ার মাইনাস এ মানে বিতে হোল স্কোয়ার সমান কি হবে 4ab, 4 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার হলো। আর নিচেটা যা থাকলো, তাহলে কস কট থিটা সমান এটা আসছে। অর্থাৎ কস থিটা কত হবে, পজিটিভ রুটটা নিলে 4 বর্গমূল 2 এ স্কোয়ার বর্গমূল এ বি স্কোয়ার বর্গমূল বি, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার উঠে গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা আসছি কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা সমান কস থিটা মানটা বসালাম, যেটা এখনই বেরোলো, আর সাইন থিটা মানটা যেটা দেওয়া ছিল প্রিভিয়াস। তাহলে এটা ক্যালকুলেশন করলে ওপরের ভগ্নাংশটা থাকলো ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কাটছে, থাকছে 2ab বাই স্কোয়ার মানে বি স্কোয়ার, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার 13 দাগের দেখো প্রথম অঙ্কটা, এই অঙ্কটাও 13 দাগের প্রথম অঙ্কটা আগের দুটো পেজে আছে, ঠিক আছে? দুটো পেজের মধ্যে একটা পেজে আমরা করে দিয়েছি অঙ্কটা। তো তোমরা সেটা দেখে নিতে পারো, খুব সহজ অঙ্ক, বইয়েতে অঙ্কটা আছে। তারপরে দুইয়ের অঙ্কটা, একটি খাড়া পাহাড়ের চূড়া ও পাদদেশ থেকে একটি 30 মিটার উঁচু স্তম্ভের চূড়ার অবনতি কোণ এবং উন্নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। খাড়া পাহাড়টির উচ্চতা কত? খাড়া পাহাড়টির উচ্চতা কত, ঠিক আছে? তো একটা খাড়া পাহাড় থেকে পাশে একটা পাদদেশ মানে স্তম্ভ আছে, সেই স্তম্ভের চূড়াটা দেখছে। কেমনভাবে দেখছে না, সেই পাহাড়ের চূড়া এবং পাদদেশ, চূড়া থেকে দেখলে সেই মানে স্তম্ভের শীর্ষবিন্দুর 30 ডিগ্রি অবনতি কোণে, আর যদি পাহাড়ের গোড়া থেকে দেখি তাহলে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখব। তাহলে পাহাড়টির উচ্চতা কত? তো এটা কীভাবে করেছি দেখো, এটা ছবি আঁকতে হবে। ছবি এঁকেছি, হ্যাঁ। এখানে দেখো, এটা এটা যদি পাহাড় হয়, ঠিক আছে, এটা পাহাড় হলে এটা হচ্ছে কত, স্তম্ভ। তাহলে এই পাহাড়ের শীর্ষ থেকে স্তম্ভটার শীর্ষটা দেখছে কি না 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এটা অবনতি কোণ, এরকম একটা রেখা টেনেছি অবনতি কোণ। আর নিচে থেকে দিলে কথা দেখবে উন্নতি কোণে দেখছে, 60 ডিগ্রি উন্নতি কোণে। এবার বার করতে বলেছে এই পাহাড়টার উচ্চতা কত। এই ধরনের অঙ্ক আগে একটা ছিল, তবু এটা করেছে, এটা নতুন ভাষা আছে বলে। তো এবি স্তম্ভটির উচ্চতা লিখে দেবে, এবি স্তম্ভটির উচ্চতা 30 মিটার। আর এক্স ই এ যেটা অবনতি কোণ 30 ডিগ্রি, আর কী দেওয়া আছে এসিবি, এটা উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে এবার আমরা কি আসছি না, এই কোণটা আমাকে লাগবে। তাহলে এই কোণটার নাম কি, ইএডি। তাহলে ইএডি সমান একান্তর কোণ কত, এক্স ই এর সঙ্গে একান্তর কোণ, তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রি লিখে দিলাম। আর কি পাচ্ছি আমরা এখানে, ডিসি সমান এবি, ডিসি সমান এবি। এবিটা দেওয়া আছে, মানে স্তম্ভটার দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, তাহলে ডিসিটাও কত হবে, 30 হবে। তাহলে ডিসি সমান এবি সমান 30 মিটার, এটা পেয়ে গেলাম। এবার আসছি কি, ত্রিভুজটা থেকে এবারে অপারেশন করছি। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, হ্যাঁ, ছবিটা দেখলে বুঝতে পারবে, এবিসি হতে পাই। এবিসি মানে এই ছবিটা, এবিসি থেকে পাই কী পাচ্ছি, এখানে এবিটা জানা আছে, আর বিসিটা আমাকে বার করতে হবে, অননোনটা। যেটা আননোন সেটা উপরে রাখবে সবসময়, আর যেটা নোন সেটা নিচে রাখবে, সুবিধা হবে। তাহলে কী করছি, বিসি বাই বা সিবি বাই এবি, তার মানে ভূমি বাই লম্ব, এই কোণটার সাপেক্ষে ভূমি বাই লম্ব কী হয়, কট থিটা, কট 60 হবে। তাহলে সেটাই করেছি, দেখো বিসি বাই এবি সমান কট 60। তাহলে বিসি বাই এবির মানটা জানা ছিল, 30 বসিয়ে দিলাম। কট 60 মান হচ্ছে 1/√3, তাহলে বিসি সমান কত হবে, 30/√3। ওপর নিচে √3 দ্বিগুণ করেছি, করণীয়সন। তাহলে হলো কত, নিচে 3 আসছে, √3, তাহলে 3 × 30 10√3 হলো। কার মানটা, বিসির মান। আবার ছবিতে দেখো, বিসি মানে হচ্ছে এই অংশটা, সিবি বা বিসি, তার সঙ্গে ডিএটা সমান হবে। তাহলে এই ত্রিভুজটা যখন কাজ করবো তখন এই বাহুটা লাগবে, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে আমরা লিখে দিচ্ছি ডিএ বা এডি সমান সিবি।
এই যে এডি সমান বিসি সমান হচ্ছে 10√3 মিটার। এবার ওপরে ত্রিভুজটা দেখ, ডিএই ত্রিভুজ দিয়ে কাজ। এই ত্রিভুজের ডিএই এই ত্রিভুজের আমার এখন এইটা নোন হয়ে গেল, এডি বাহুটা আমরা জেনে গেছি, আর ডিটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলেছি, যেটা আননোন সেটা উপরে রাখবো, ডি বাই এডি মানে লম্ব বাই ভূমি, এই কোণটা সাপেক্ষে লম্ব বাই ভূমি কী হয়, ট্যান থিটা। তাহলে ডি বাই এডি মানে হচ্ছে ট্যান 30 লিখেছি, দেখো ডি বাই এডি সমান ট্যান 30 মান 1/√3, আর এডির মানটা একটু আগে পেয়েছি 10√3, √3 কেটে আছে নিচে, তাহলে ডি সমান 10 হলো। এবার ছবিতে আসছি, দেখো এই যে পাহাড়টা, এটা কোনটা উচ্চতা মানে ইসি, ছবিতে পাওয়া যাচ্ছে ইসি, এটা মানে দুটো পার্ট, একটা ইডি আর একটা হচ্ছে ডিসি। ডিসিটা আগে থেকে পেয়েছিলাম 30, আর এটা এখন পেলাম 10, 30 + 10 মানে 40 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কত, এখানে লিখেছি দেখো পাহাড়টির উচ্চতা হচ্ছে সি সমান সিডি প্লাস ডি, তাহলে 30 + 10 সমান 40 মিটার। আচ্ছা, এর আগে একটা অমিট হয়ে গেছে, এই অঙ্কটা 12 দাগের 3-এর অঙ্কটা দেখো, 12 দাগের 3-এর অঙ্কটা দেওয়া আছে। ও এটা দেওয়া আছে cos θ প্লাস √3 sin θ সমান 2 sin θ হলে প্রমাণ করো যে এটা sin θ মাইনাস √3 cos θ সমান 2 cos θ। তো এখানে আমরা কি করেছি, দুদিকে বর্গ করেছি। প্রথমে বর্গ করলে কি হবে, এ প্লাস বিতে হোল সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে cos θ cos θ বর্গ হচ্ছে cos θ 2 ab মানে 2 × √3 sin θ cos θ, হ্যাঁ, বা এটা বসেছি, এটা 2ab প্লাস b স্কোয়ার মানে √3 sin θ বর্গ কত হবে, √3 বর্গ 3 sin cos θ হলো, এইদিকে 4 sin cos θ চলে আসছে। এবার কী করছে, গোটা সাইডটাকে চেঞ্জ করছে, মানে ডান দিকে সাইডটা বাঁ দিকে নিচ্ছি, বাঁ দিকে সাইডটা ডান দিকে নিচ্ছি, তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে 4 sin cos θ সমান এটা হলো। এবার বাঁ দিকেরগুলো ডান দিকে নিয়ে আসছি, একটাকে রেখে কী আনছি না, 4 sin cos θ মাইনাস 2 √3 cos θ sin θ, এটা sin θ cos θ সাজিয়ে লিখেছি, মাইনাস 3 sin cos θ সেই সঙ্গে এনেছি। এবার এই cos θটাকে রইল দিকে, ঠিক আছে। এবার কী করছি না, এই সূত্রটা করার জন্য এটা দেখো, এটা 4 sin cos θ থেকে 3 sin cos θ বাদ যাচ্ছে, কত হবে, শুধু sin cos θ, ঠিক আছে। তাহলে sin cos θ মাইনাস 2 √3 sin θ cos θ, তাহলে এখানে যদি আমরা ভাবি a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 × a মানে sin θ, তাহলে পড়ে থাকবে তো √3 cos θ, তাহলে √3 cos θ বড় কথা হবে 3 sin cos θ, সেই জন্য এটা একটা বাড়তি পদ নিয়ে এলাম 3 cos θ। এই যে নিয়ে এলাম এটা সূত্র করার জন্য, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করার জন্য। তাহলে এই যে 3 cos θ এনেছি, এটা ডান দিকেও 3 cos θ যোগ করতে হবে, তাহলে বাঁ দিকে 3 cos θ যোগ করার জন্য ডান দিকেও 3 cos θ যোগ করি, তাহলে cos θ ছিল, আর 3 cos θ লিখে 4 cos θ হলো। আর বাঁ দিকে কী হলো দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এটা কার বর্গ, √3, 3 হচ্ছে √3 বর্গ, আর cos θ মানে cos θ বর্গ হচ্ছে cos θ, তাহলে √3 cos θ হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সমান এই দিকটা কত হচ্ছে 4 cos θ মানে 2 cos θ হোল স্কোয়ার, এটা এ আকারে এলো। এবারে দুদিকে বর্গমূল করলে কী হবে, এটা সমান এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এরপরে 14 দাগের 1-এর অঙ্কটা দেখো, 14 দাগের 1-এ বলা হয়েছে একটা অঙ্কটা পড়ছি দেখো, 14 দাগের 1, 50 সেমি দীর্ঘ একটা দুমুখ খোলা পাইপের বাইরের ব্যাস 20 সেমি এবং ভিতরের ব্যাস 6 সেমি, পাইপটি সমগ্রতল ক্ষেত্রফল কত হবে। তো পাইপের সমগ্রতল ক্ষেত্রফল একটা সূত্র আছে দুমুখ খোলা পাইপের, সেই সূত্রটা হচ্ছে 2π × r1 + r2h প্লাস 2π × r1² - r2² বর্গ। সে এগুলো কি না, নোটিফিকেশনগুলো হচ্ছে বাইরের ব্যাসার্ধ যদি r1 হয় এবং ভিতরের ব্যাসার্ধ যদি r2 একক হয় এবং উচ্চতা বা দৈর্ঘ্য যদি h হয়, তাহলে এই সূত্রটা হবে। হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ রাখবে, যদি একটু বুঝে করো তাহলে মনে থাকবে, দেখবে মানে বড় বড় সূত্র তো বুঝে করবে। একটা ধরো চোঙ একটা আঁকছি, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা, এরকম একটা চোঙ আঁকলাম। তো চোঙের এইটা এটা কেন্দ্র, তার মানে এই কেন্দ্র থেকে এখানটা হচ্ছে এটা বহির্ব্যাসার্ধ, এটা r1 ধরছি, আর অন্তর্ব্যাসার্ধ এটা এখান থেকে এটা হচ্ছে r2, ঠিক আছে। তো এই বাইরের ক্ষেত্রফলটা কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি কত, 2π r/h, তাহলে 2π কত হবে r1h হবে বাইরের ক্ষেত্রফলটা, মানে আর ভিতর দিকে ক্ষেত্রফল কী হবে, ভিতর দিকে ব্যাসার্ধ কত r2, তাহলে ভিতরের ক্ষেত্রফল হবে 2π r2h হবে, 2π r2h, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 2π কমন নিলে r1 + r2h হবে। সেই জন্য এই প্রথম পার্টটা হচ্ছে 2π × r1 + r2h, তাহলে একটা হচ্ছে 2π r1h আর একটা 2π r2h, তাহলে এই দুটো যোগ হয়েছে। এটা গেল পাশের মানে পার্শ্বতলটা। এবার উপরের তলটা, উপরের অংশটা যদি উপরে এদিকটা ভাবি, তাহলে কী হবে না, গোটা বৃত্তটা যদি ভাবি কোনো নিরেট ভাবি, তাহলে গোটা বৃত্তটা ক্ষেত্রফল কত হবে, π r² বৃত্তের ক্ষেত্রফল, তাহলে π r1² হবে। আর ভিতরের অংশটা বাদ যাচ্ছে কারণ এটা ফাঁপা, তাহলে সেটা তার ক্ষেত্রফল কত হবে, যদি বৃত্ত ভাবি এটা, তাহলে এটা হবে π r2², তাহলে ওটা বাদ যাবে মাইনাস π r2², তাহলে π r1² মাইনাস π r2², তাহলে এখান থেকে π কমন লিখতে হবে r1² মাইনাস r2²। এটা এবার 2 দিয়ে গুণ আছে কেন না, এটা উপরে একটা তল আছে নিচে একটা তল আছে, সেই জন্য এটা 2 দিয়ে গুণ আছে, 2π × r1² মাইনাস r2², বুঝতে পারলে। তাহলে সূত্রটা একটু বুঝে ছবি এঁকে করবে, দেখবে মনে থাকবে। তাহলে এটা আবার বলছি, এটা একটা দুটো বক্রতলের ক্ষেত্রফলের যোগফল,
আর এটা হচ্ছে দুটো সমতল, মানে উপরে একটা সমতল নিচে একটা সমতল, তাদের ক্ষেত্রফল দুটো যোগ হয়েছে, মানে 2 লিখেছি। এইবার মানগুলো বসিয়ে দিচ্ছি। R1 মানে কত? R1 মানে হচ্ছে ব্যাসটা দেওয়া আছে 20, তাহলে ব্যাসার্ধ কত হবে? 20/10 সেমি। R2 হচ্ছে ব্যাস দেওয়া 6, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3, তাহলে R2 হয়ে গেল 3। H সমান 50 দেওয়া আছে, পাই সমান 22 সাথে আমরা জানি, তো অতএব পাইপটির সমকোণের ক্ষেত্রফল। এই মানগুলো বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে করার চেষ্টা করবে, তাহলে পরীক্ষাতে তোমাদের সুবিধা হবে। যদি না পারো একবার দেখে নিতে পারো যে এটা মানগুলো বসিয়েছি। 10 আর 3 13, খুব সহজ জিনিস। ঠিক আছে, 10 বর্গ হচ্ছে 100, 3 বর্গ 9। তো এইভাবে হয়েছে 44/7, এখানে দুটো থেকে কমন নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 650, 5 13 65, শূন্য বসে গেল। আর এটা 100 থেকে 9 বিকলে 91, তাহলে 650 প্লাস 91 যোগ করে কত হবে? 741। এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে 44 দিয়ে এটা গুণ করতে হবে। গুণ করে আসছে 32,604, তাকে 7 দিয়ে ভাগ, পূর্ণ ভাঙলে এটা আসবে। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। এবার বলা হয়েছে একটা ঘনকের প্রতিটা ধার হচ্ছে 4.2 ডেসিমিটার। তাহলে ওই ঘনকটাকে বলেছে, ওই ঘনকটার ভিতরে একটা ছবি এঁকেছি, চেষ্টা করেছি। দেখো এই ঘনকটার ভিতরে একটা সবচেয়ে বড়, মানে কাঠ কম না, একটা কাঠের জিনিস আছে, এটা সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে হবে। তাহলে দেখো এই ছবিটা, তোমরা এর আগে একটা অঙ্ক ছিল যে শঙ্কুটা কেমন হবে, শঙ্কুটার ব্যাসটা কী হবে না, এই যে লম্ববৃত্ত, এই যে ঘনকটা ছিল, ঘনকটার বাহুর সঙ্গে সমান হবে, তাই না? ব্যাসটা হচ্ছে এতটা, তাহলে ঘনকটার বাহুটা এতটা, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ঘনকটার যে বাহু তার অর্ধেক হবে। আর এই চোঙটার উচ্চতা কী হবে? চোঙটার উচ্চতা হবে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্যের সমান হবে। এটা বুঝলি অঙ্কটা হয়ে যাবে। ঘনকটার বাহুর দৈর্ঘ্যের সঙ্গে চোঙটার উচ্চতা সমান হবে, আর চোঙটার যে ব্যাসার্ধটা এটা হবে ঘনকের বাহুটার অর্ধেক। তাহলে আমরা লিখে দিচ্ছি, দেখো যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। শর্তানুসারে যেটা বলা হয়েছে, শর্তটা যে সবচেয়ে বড় শঙ্কু করতে গেলে তখন কী হবে না, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কী হবে না, ওর বাহুটা বাই 2, মানে 4.2/2 ডেসিমিটার, তাহলে 2.1 ডেসিমিটার হলো। শঙ্কুটির উচ্চতা কত হবে? উচ্চতা বললাম এখনই যে এই ঘনকটার বাহুর সঙ্গে সমান হবে, তাহলে ঘনকটার বাহু 4.2 ডেসিমিটার। এবার শঙ্কুর আয়তনের সূত্র আমাকে জানতে হবে। পরিমিতির ক্ষেত্রে বারবার বলছি, পরিমিতির ক্ষেত্রে কিন্তু সূত্র মুখস্থ করলে অঙ্কগুলো খুব সহজ থাকবে এবং ছোট কম সময়ের মধ্যে হয়ে যাবে। চেষ্টা করবে সূত্রগুলো মনে রাখার। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানটা বসাচ্ছি 1/3 পায়ের জায়গায় 22/7, আর আর স্কোয়ার মানে 8টা দুবার লিখছি, 2.1 ইন্টু 2.1, আর এইচটা হচ্ছে 4.2 ঘন ডেসিমিটার। এবার পরের পাতায় ক্যালকুলেশনটা করেছি, দেখো দশমিকগুলো তুললে কী হবে না, 21 ইন্টু 42, মানে দশমিক এখানে ছিল, এখানে ছিল, এখানে 3টে দশমিক তুলেছি, এই 3টে 10 দিলাম, কারেক্ট করছি। 3 7 21, আর এই 7-এর সঙ্গে 7 কেটে গেল, তাহলে গুণ করে পরে আসছে দেখো 22 ইন্টু 21 ইন্টু 42, এগুলো গুণ করে আসছে 19,404 বাই কত 1000, ঘন ডেসিমিটার হচ্ছে। এটাকে ঘন সেমি করলে কী হবে? আমরা জানি ডেসি থেকে সেন্টি করতে গেলে 1 ঘর মানে 10 দ্বিগুণ, কিন্তু ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটার করতে গেলে ভাগ করতে হবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে ডেসি তারপর সেন্টি গুণ করতে হবে, সরি ডেসি থেকে সেন্টি, ডেসির পরে সেন্টি, ডেসির পরে সেন্টি, তাহলে ডেসি থেকে সেন্টি করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। বর্গ ডেসি থেকে বড় সেন্টি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 2টো শূন্য। আর ঘন ডেসি থেকে ঘন সেমি করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 3টে শূন্য। তাহলে ছিল কত? এটা বাই 1000, এটাকে ঘন ডেসিমিটার ছিল, ঘন সেন্টিমিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করলে 1000টা কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল 19,404 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। এইবার দেওয়া আছে একটা, এটা খুব সহজ অঙ্ক, একটা বড় গোলক, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি দেওয়া আছে, দিয়ে বলেছে সেটা গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট ছোট গুলি, নিরেট গুলি তৈরি হবে। খুব সহজ অঙ্ক, দেখো সূত্র জানলেই হবে। গোলকের আয়তনের সূত্র 4-3 পাই আর কিউ, 4-3 পাই 8 কিউ করে দিয়েছি। আবার একটা নিরেট গুলির ব্যাসার্ধ কত হবে? 1 সেমি দেওয়া আছে, তাহলে আয়তন কত হবে? 4-3 পাই 1 কিউ। তাহলে কটা গুলির সংখ্যা লাগবে না, মোট যে আয়তনটা তাকে এটা দিয়ে একটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 4-3 পাই 8 কিউ বাই 4-3 পাই 1 কিউ, 4-3 পাই 4 কেটে গেল, তাহলে থাকছে উপরে নিচে 1, মানে 1-এর গুণ মানে একই থাকবে, উপরের গুলো লিখলে হবে 8 ইন্টু 8 ইন্টু 8, গুণ করলে 512, তাহলে 512টি ছোট গুলি পাওয়া যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অন্য অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই এই চ্যানেলটার সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে। সকলকে অশেষ ধন্যবাদ।